হাই, অনেক দিন পর এসেছি। জানি না আবার কবে আসবো, রেগুলার কন্টিনিউ করতে পারবো কি না। সারাদিন যে কী করি তোর কিছুই বুঝি না। যাই হোক, আসল কথা হলো আজকে যেই গল্পটা নিয়ে এসেছি সেই গল্পটার নাম অ্যাডভেঞ্চার মেঘবতী, জাফর ইকবাল স্যারের। জাফর ইকবাল স্যারের অন্যান্য বইয়ের মতো এটাও ওরকমই, মানে একটা অ্যাডভেঞ্চার থাকবে, অ্যাডভেঞ্চারে কিশোর কিশোরীরা জিতে যাবে, নর্মাল যেটা হয় আর কি। কিন্তু এই গল্পটা কভার করার আমার মেইন কারণ হলো প্রচুর হাস্যকর। মানে অদ্ভুত না, অতটাও অহাস্যকর না। মানে স্কুলের নাম পথচারী বা বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্করের যেরকম হাস্যকর ছিল, ওই রকম হাস্যকর না হয়তো বা, কিন্তু ভালোই, মোটামুটি হাস্যকর। আজকালকার দিনকাল যা অবস্থা, মানুষ তো মানে পেঙ্গুইনের চলে যাওয়া দেখে মোটিভেটেড হয়ে মন খারাপ করে ফেলছে। তো এরকম মন খারাপের দুনিয়ায় যদি একটু হাস্যরস যোগ করা যায় তাহলে ভালোই হয়। যদি আমিও ভাবি পেঙ্গুইনটা চলে গেল কেন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা, আমরা এখন শুরু করতে যাচ্ছি অ্যাডভেঞ্চার মেঘবতী। শুরু করি তাহলে। পরীক্ষা শেষে যখন সবাই মিলে আনন্দ করা শুরু করতে বসেছি, কিন্তু তখনই আমি অন্যভাবে বিপদে পড়ে গেলাম। যাই হোক, পুরো ব্যাপারটা শুরু হয়েছে এইভাবে। আমাদের পরীক্ষা সবে শেষ হলো। পরীক্ষা বিষয়টা যে কে আবিষ্কার করেছিল জানি না, কিন্তু যেই আবিষ্কার করে থাকুক, আমাদের অভিশাপে তার জীবন ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। যাই হোক, পরীক্ষা শেষ হওয়ার পর অনেক আনন্দ হওয়ার কথা, তাই আমরা সবাই এক জায়গায় হয়েছি আনন্দটা শুরু করার জন্যে। এই সবার ভেতর রয়েছে আমাদের বাসার আর আমাদের বাসার আশেপাশের কয়েকজন ছেলে মেয়ে। সবাই যে আমরা প্রাণের বন্ধু এমনটা ঠিক না। দু একজন আছে যাদের উদ্দেশ্যই হচ্ছে আমার জীবনটা বিষাক্ত করে ফেলা। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আমার আপু আর তার কিছু চামচা। আপু আমার থেকে মাত্র 1 বছরের বড়। 1 বছরের বড় বোনকে নাম ধরেই ডাকা যায়, কিন্তু সে আমাকে বাধ্য করেছে তাকে আপু বলে ডাকার জন্য। 1 বছরের বড়, কিন্তু তার হাব ভাব দেখলে মনে হয় সে বুঝি আমার মা খালার থেকেও বড়। আর তার আপুর চামচা, তারাও হয়েছে সেই রকম। তার কথায় উঠে আর বসে, উঠে আর বসে। যাই হোক, সাধারণত আমি আপু আর তার চামচাদের থেকে দূরেই থাকি। তবে আজকের কথা আলাদা। পরীক্ষা শেষ হওয়ার পর যে আনন্দটা হবে সেটা দেখার জন্যই সবাই এসেছে। আমরা আমাদের বসার ঘরে ছড়িয়ে ছিটিয়ে বসেছি। সবাই সবার দিকে তাকিয়ে আছে আনন্দটা কিভাবে শুরু হয় সেটা দেখার জন্য। কিন্তু আনন্দটা শুরু হওয়ার কোনো লক্ষণই দেখাচ্ছে না। আমার মনে হলো কিছু একটা উৎসাহের কথা বললে হয়তো আনন্দটা শুরু হয়ে যাবে। তাই আমি গলার স্বরে একটা খুশি খুশি ভাব এনে বললাম, পরীক্ষা শেষ, কি মজা হচ্ছে তাই না? কেউ কোনো কথা বলল না। উল্টো সবাই চোখ পাকিয়ে এমনভাবে আমার দিকে তাকালো। শুধু তাই না, জিতু কেমন জানি মাছের মতো করে আমার দিকে তাকিয়ে মুখটা হা করে একটা বিশাল হাই তুলল। জিতু এত বড় মুখ হা করলো যে আমি তার ভিতরের আলজিব্বাটা স্পষ্ট দেখতে পেলাম। আনন্দের কথাবার্তা চালিয়ে যাওয়ার জন্য আমি আবার বললাম, এই জিতু, অত বড় করে হাই তুলবি না, তোর আলজিব পর্যন্ত দেখা যাচ্ছে। জিতু আরেকটা হাই তুলল, এবার একটা আগেরটার থেকে একটু ছোট। হাই তোলা শেষ করে সে বলল, আলজিব দেখা গেলে কি হয়? কারো আলজিব দেখে কলা গাছে চুন লাগালে তার আলজিব খসে পড়ে। আমি অবশ্য সত্যি সত্যি এরকম একটা জিনিস ছোটোবেলা থাকতে শুনেছিলাম, এমনি এমনি বলিনি। আপু মুখ শক্ত করে আমাকে কিছু একটা বলতেই যাচ্ছিল, কিন্তু তার আগে জিতু মুখ হাসি হাসি করে বলল, ঢাকা শহরে কোনো কলা গাছ নাই। কথাটা সত্যি। তাছাড়া জিতুর আলজিব খসিয়ে ফেলার জন্য আমি নিশ্চয়ই আঙ্গুলের চুন লাগিয়ে কলা গাছ খুঁজেও বেড়াবো না। জিতু মানুষটা একটু হাবাগোবা ধরনের, কিন্তু তার মনটা বেশ ভালোই। আমি এরকম উদ্ভট কথা বলার পরও সে আপত্তি করলো না, শুধু একবার ওই কলা গাছ নেই এই কথাটা মনে করিয়ে দিল। রঞ্জু অবশ্য বিষয়টা ছেড়ে দিল না, জিতুর দিকে তাকিয়ে বলল, তোর আলজিব নিয়ে আমার খুব একটা চিন্তা নাই, কিন্তু বেশি বড় করে হাই তোলা আসলেই ঠিক না। রঞ্জু আমার প্রাণের বন্ধু, তার মনটা খুবই ভালো। তবে তার একটা বড় সমস্যা, সে সবসময়ই জ্ঞানের কথা বলে।
আমি ধরে নিলাম রঞ্জু এইবারে হাই তোলা নিয়ে বিশাল একটা জ্ঞানের কথা বলবে, এবং সত্যি সত্যি তাই হলো। রঞ্জু বলল, বেশি বড় করে হাই তুললেই চোয়ালটা আটকে যেতে পারে, তখন আর মুখ বন্ধ করতে পারবি না। এটাকে বলে লকিং অফ দ্য জ। জিতু চোখ বড় বড় করে বলল, কখনো মুখ বন্ধ করতে পারবো না? ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার চোয়ালের জয়েন্টে চাপ দিয়ে আটকে থাকা চোয়ালটা খুলে দেবে, তখন কটাস করে মুখটা বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ হওয়ার সময় জিভ যেন কেটে না যায়, সেই জন্য মুখের ভিতর আগে থেকে তোয়ালে ঢুকে রাখতে হয়। জানিস এটা? অ্যাকচুয়ালি এটা আমিও জানতাম না। আমি ভাবতাম যে ডাক্তারের হাতে যেন ব্যথা না লাগে সেই জন্যে গজ দিয়ে। যাই হোক, অনেক কিছু জানাই যায় আসলে গল্পের বই পড়ে। হোয়াট এভার, আমরা গল্পে ঢুকি আবার। রঞ্জু এমনভাবে হাত পা নেড়ে বর্ণনা দিল যে আমরা সবাই পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পেলাম। পরীক্ষা শেষে আনন্দের বদলে মনে হলো পরীক্ষা শেষের একটা আতঙ্ক সবার ভিতরে ছড়িয়ে পড়ল। আমি তখন রঞ্জুকে একটা ছোট ধাক্কা দিয়ে বললাম, এই রঞ্জু, তুই থামবি তোর আজগুবি সব জ্ঞান নিয়ে? আমরা বসেছি আনন্দ করার জন্য, কিভাবে আনন্দ করা যায় সেটা পারলে বল। চন্দন মুখ হাসি হাসি করে বলল, সেটা তো খুবই সোজা। কীরকম সোজা? পরীক্ষা শেষ হলে লেখাপড়া সব কিছু ভুলে যেতে হয়। জোর করে মাথার মাঝে যা যা ঢোকানো হয়েছে তা সব বের করে মাথাটা খালি করে ফেলতে হয়। কেমন করে মাথা খালি করবি? শুরু করতে হবে পাঠ্য বই দিয়ে। পাঠ্য বই? চন্দন মাথা নাড়ে, বলে, পাঠ্য বই। পাঠ্য বই হচ্ছে আতঙ্ক, পাঠ্য বই হচ্ছে বিভীষিকা। দেখলেই বুকের মাঝে ধক করে ওঠে, সব ভয়ঙ্কর ভয়ঙ্কর স্মৃতি মনে পড়ে। সবার আগে আমাদেরকে এই পাঠ্য বইটাই ধ্বংস করতে হবে। ধ্বংস? চন্দন মুখ শক্ত করে বলে, হ্যাঁ, যেন আর জীবনেও এই পাঠ্য বই দেখতে না হয়। এই আতঙ্ক আর বিভীষিকা সব যাতে ধ্বংস হয়ে যায়, যাকে বলে সমূলে মূলোৎপাটন। চন্দনের ভেতর একটু কাব্য কাব্য ভাব আছে। ধ্বংস, আতঙ্ক, বিভীষিকা, মূলোৎপাটন, এরকম কঠিন কঠিন শব্দ সে হরহামেশাই কথাবার্তায় ব্যবহার করে। প্রথম প্রথম কানে খট করে লাগতো, আজকাল অভ্যাস হয়ে গেছে। নীলিমা জিজ্ঞাসা করে, পাঠ্য বই কীভাবে ধ্বংস করা হবে? নীলিমা শান্তশিষ্ট মেয়ে, কিন্তু মনে হলো এই ব্যাপারটায় তার যথেষ্ট আগ্রহ আছে। চন্দন বলল, কেন, পুড়িয়ে ফেলতে হবে। সবাই তাদের পাঠ্য বই নিয়ে আসবে, বিশাল একটা বইয়ের স্তূপ হবে, তার মাঝে একটু কেরোসিন তেল ঢেলে দিব, তারপর ম্যাচের কাঠি ছোঁয়ানো মাত্র আগুনের লেলিহান শিখা। চন্দন চোখটা বন্ধ করে ফেলল, মনে হয় সে পুরো দৃশ্যটা চোখের সামনে দেখতে পাচ্ছে। আমি জীবনের প্রথম একজনকে লেলিহান শব্দটা ব্যবহার করতে শুনলাম। রঞ্জু আবার উসখুস করে বলে, লস অ্যাঞ্জেলেসে একবার এরকম ঘটনা ঘটেছিল। বুঝতে পারলাম সে আবার জ্ঞানের কথা বলতে যাচ্ছে। নীলিমা জিজ্ঞাসা করে, কীরকম ঘটনা? একজন 20 বছর ধরে একটু একটু করে তার বাসার ঋণ শোধ করেছে। যেদিন সব ঋণ শোধ করা হয়েছে সেদিন সে তার ঋণের কাগজগুলো আগুনে পোড়াতে গিয়েছে। তখন 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 কি? সেই কাগজ থেকে আগুন লেগে পুরো বাসাটাই পুড়ে গেছে। চন্দন বলল, আমরা তো বই পড়াবো না, আমরা তো বাসা পড়াবো না, আমরা শুধু ঘর পড়াবো। নীলিমা বলে, আমরা কাছে এক বালতি জল রেখে দিতে পারি। রঞ্জু বলে, কিন্তু বই পড়িয়ে কীরকম আনন্দ? কোনো কিছু নষ্ট করে কি কোনো আনন্দ হতে পারে? আমি বললাম, হয় হয়, আমরা যেটা ঘেন্না করি সেটা নষ্ট করতে অনেক আনন্দ লাগে। যেমন মনে কর মশা, তোকে মশা যখন কামড় দেয় তখন তুই সেটাকে আদর করিস, নাকি একটা থ্যাপড়া মেরে চ্যাটকা করে ফেলিস বলতো? রঞ্জু মাথা চুলকাই, তা অবশ্য ঠিকই বলেছিস। আমরা পাঠ্য বইকে দু চোখে দেখতে পারি না, তাই সেটিকে পুড়িয়ে আনন্দ করব। চন্দন ঠিকই বলেছে, চল শুরু করে দিই। আপু কিছুক্ষণ থেকে কথা বলার চেষ্টা করছিল, সুযোগ পাচ্ছিল না। এইবার সুযোগ পেল, আমার দিকে চোখ পাকিয়ে ধমক দিয়ে বলল, অপু, তুই থামবি? কথা নাই বার্তা নাই, আমরা বই পড়ানো শুরু করে দিব। আমার নাম অপু। আপু বেশিরভাগ সময়ই আমাকে শুধু পু বলে ডাকে। আজকে সবার সামনে বলে ভদ্রতা করে পুরো নামটা উচ্চারণ করে আমাকে ধন্য করেছে। আমি বললাম, কথাবার্তা নাই বলেই তো পড়াতে হবে, কথাবার্তা বলে মিটিং মিটিং করে কেউ বই পড়াতে যাবে নাকি? আপু আবার আমাকে ধমকি দিল, এই তুই থাম তো,
আনন্দ করতে চাইলে সত্যি সত্যি আনন্দ করতে হবে, কোথাও বেড়াতে যেতে হবে, এসব বই পড়ানো কি কথা? কথাটা সত্যি, তাই এবার অনেকেই মাথা নাড়ল। ঠিক কথা, বেড়াতে যেতে হবে। চন্দন বলল, আমার পছন্দ লস অ্যাঞ্জেলস। সবাই হো হো করে হেসে উঠল। চন্দন মুখটা গম্ভীর করে বলল, এই তোমরা হাসছো কেন? লস অ্যাঞ্জেলস গেলে মানুষ বাড়ি পুড়িয়ে ফেলেছে, তার সাথে দেখা করে আসতাম, তাকে বলতাম আমরা তার সাথে আছি। আপু মুখ শক্ত করে বলে, এই আর কি করবি না, কক্সবাজার যেতে পারিস কিনা দেখ, নয়তো রাঙামাটি। চন্দন বলে, কক্সবাজার জায়গাটা ভালোই, সমুদ্র আছে। অনেকেই মাথা নাড়ে। আপু বলল, তবেই কক্সবাজার যেতে হবে পূর্ণিমার রাতে। সূর্য ডুবে গেলে যখন সমুদ্রে পূর্ণিমার চাঁদটা দেখা যাবে, সেটা হবে এক অপূর্ব দৃশ্য। সমুদ্রের পানিতে চাঁদের ঝিকমিকি আলো। রঞ্জু উসখুস করে উঠল। বুঝলাম সে আবার জ্ঞানের কথা বলবে, এবং সত্যি সত্যি সে শুরু করে দিল। আসলে সমুদ্রে পূর্ণিমার চাঁদের ঝিকিমিকি আলো তুমি দেখবে না। কেন কেন দেখব না? রঞ্জু বলল, কক্সবাজারের সমুদ্র হচ্ছে পশ্চিম দিকে, সূর্যাস্ত খুব ভালো দেখা যায়, কিন্তু পূর্ণিমার চাঁদ ওঠে সন্ধ্যাবেলা পূর্ব দিকে। সেই চাঁদ সমুদ্রের ওপর আস্তে আস্তে ভোর রাত হয়ে যায়। সেটাকে দেখতে হলে অ্যালার্ম দিয়ে ভোর রাতে ঘুম থেকে উঠতে হবে। সমুদ্রে চাঁদের ঝিকিমিকি দেখার জন্য অ্যালার্ম দিয়ে ঘুম থেকে কে উঠবে? কেউ উঠবে না। আপু এবার আবার রেগে গেল। তোকে বলেছে, তোর কথায় চাঁদ উঠে আর বসে, তাই তো? তোকে বলেছে চাঁদ। রঞ্জু জ্ঞানী মানুষ, সহজে রাগে না। মুখ হাসি হাসি করে বলে, আপু একটা কাগজ দাও, তোমাকে আমি ছবি এঁকে সুন্দর করে বুঝে দিই। চাঁদের কলা খুবই ইন্টারেস্টিং, তুমি একবার বুঝে গেলে আকাশের চাঁদ দেখেই তুমি বুঝে যাবে এটা শুক্লপক্ষ নাকি কৃষ্ণপক্ষ। আপু কাগজ দেওয়ার চেষ্টা করলো না, বিড়বিড় করে বলল, তোদের সমস্যা কি জানিস? তোরা কোনো ভালো কথা না শুনতে পারিস না, যেটা শুনিস সেটা নিয়েই পেঁচাতেই থাকিস। তোদের মাথায় একটা পেরেক ঢোকালে সেটা স্ক্রু হয়ে উল্টো দিক দিয়ে বেরিয়ে আসবে, বুঝছিস? আমি মোটামুটি নিশ্চিত ছিলাম যে রঞ্জু এবার মাথায় পেরেক ঢোকালে সেটা স্ক্রু হয়ে বের হয়ে আসা সম্ভব কি না সেটার উপর একটা জ্ঞানের কথা বলবে, কিন্তু সেটা সে বলতে পারল না। কারণ ঠিক সেই সময়ই জালু মামা ঘরে এসে ঢুকলেন এবং আমাদের দেখে গলা উঁচিয়ে বললেন, হা হা, বিশাল মিটিং মনে হচ্ছে। কিসের মিটিং? রাজনীতি নাকি পলিটিক্স? তারপর বিনা কারণে আনন্দে হাহা করে হাসতে লাগলো। জলু মামা হচ্ছে আমাদের ছোট মামা। পুরো নাম মনে হয় জালাল উদ্দিন কিংবা এরকম কিছু একটা, কিন্তু আমরা জালু মামা নামেই চিনি। জালু মামা মানুষটাকে আমরা ঠিক কখনো বুঝতে পারিনি। জালু মামা কি বুদ্ধিমান নাকি বোকাশোকা এখনও জানি না। মাঝে মাঝে মনে হয় জালু মামা মানুষটা বোকাশোকা কিন্তু বুদ্ধিমান সেজে থাকেন। আবার মাঝে মাঝে মনে হয় জালু মামা আসলে বুদ্ধিমান কিন্তু বোকাশোকা ভাব করে থাকে। যাই হোক, জালু মামা অন্য বড় মানুষদের মতো না। আমাদের মতো ছোট আন্ডা বাচ্চাদের সাথে তিনি কথা বলেন, দূর দূর করে সরিয়েও দেন না। আমাদের কোনো ঝামেলা হলে জালু মামাকে বললে তিনি মন দিয়েও শোনেন। আজব কিছু করতে চাইলে জালু মামা না করেন না। কাজেই জালু মামা যখন আমাকে সোফা থেকে ঠেলে সরিয়ে দিয়ে নিজে সেখানে আরাম করে বসে গেলেন, আমি খুব একটা আপত্তি করলাম না। জালু মামা মাথা ঘুরিয়ে সবার দিকে তাকালেন, তারপর জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কিসের মিটিং? অন্য কোনো বড় মানুষ হলে আমরা হ্যাঁ হ্যাঁ করে প্রশ্নটা এড়িয়ে যেতে পারতাম, কিন্তু জালু মাম্মাকে সত্যি কথাটা বলতে খুব একটা সমস্যা নেই। আমি বললাম, পরীক্ষা শেষ হয়েছে, তাই কিভাবে আনন্দ করা যায় সেটাই নিয়ে কথা বলছি। জালু মামা চোখে মুখে আনন্দের এমন একটা ভাব করলেন যেন মনে হলো তারই পরীক্ষা শেষ হয়েছে। খুশি খুশি গলায় বললেন, পরীক্ষা শেষ হলে কি আলাদা করে আনন্দ করতে হয় রে পাগলা? পরীক্ষা শেষ মানেই তো আনন্দ। আমি মাথা চুলকে বললাম, কিন্তু হচ্ছে না তো। জালু মামা চোখ বড় বড় করে বললেন, হচ্ছে না? না, সবাই বসে আছি কিন্তু কোনো আনন্দই হচ্ছে না। জালু মামা এবার নিজেই আনন্দে হাহা করে হাসলেন, তারপর বললেন, বসে থাকলে কি আনন্দ হবে রে পাগলা? কিছু একটা কর, তা না হলে তো আনন্দ হবে না। কি করব? সবচেয়ে সোজা হচ্ছে খাওয়া, কোথাও গিয়ে কিছু খা। কি খাবো? আরে বাবা, সেটাও কি বলে দিতে হবে নাকি? কত কি আছে খাওয়ার। তোরা কি কি খাস আমি তো জানি না, পুরান ঢাকা একটা তেহেরের দোকান আছে যদিও। আমি ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলে চিন্তা করলাম। বাসে ঝুলে ঝুলে সবার গালি খেতে খেতে ট্রাফিক জ্যামের ভেতর আটকে থেকে থেকে পুরান ঢাকায় যাচ্ছি। আমি কিছু বলার আগে আপু বলল, না জালু মামা, খেতে হয় সেই জন্যে খাই, খাওয়ার মাঝে কোনো আনন্দ নেই। জালু মামা হতাশভাবে মাথা নেড়ে বললেন, তোদের জীবনে আনন্দটা হবে কি করে বলতো?
যে খেতে যায় না তার বেঁচে থাকার কোনো মানেই হয় না। জালু মামা মুখ সুচালো করে কিছু একটা চিন্তা করে বললেন, ঠিক আছে, তাহলে তোরা যা, একটা সিনেমা দেখাই। রঞ্জু বলল, আজকাল তো ল্যাপটপে সিনেমা দেখা যায়। জালু মামা মুখ বাঁকা করে বললেন, ল্যাপটপে সিনেমা দেখা আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝছিস? আমরা মাথা নেড়ে বললাম, হ্যাঁ, পার্থক্য তো হবেই, একটা ফ্রি আর আরেকটাতে টাকা লাগে। আমাদের কারো কোনো টাকা পয়সা নাই আসলে। সবাই মাথা নাড়ল। আমরা সবাই বড় হওয়ার জন্য অপেক্ষা করছি। যখন বড় হব তখন আমাদের অনেক টাকা পয়সা হবে আর আমরা ধুমসে টাকা খরচ করব। আমরা সেই আশাতেই বসে আছি। আপু বলল, আমরা আসলে কোথাও বেড়াতে যাওয়ার কথা ভাবছিলাম। জালু মামার চোখ হঠাৎ 100 ওয়াট লাইটের মতো জ্বলে উঠল। সোজা হয়ে বসে হাতে কিল দিয়ে বলল, ইয়েস, পারফেক্ট টাইমিং। কিসের পারফেক্ট টাইমিং জালু মামা? আমি একটা অসাধারণ জায়গায় যাওয়ার প্ল্যান করছি। তোরা যে যে যেতে চাস আমার সাথে, তোরা যেতে পারবি। আমি পিঠ সোজা করে বললাম, কী অসাধারণ জায়গা বলো তো জালু মামা? জালু মামা চোখ ছোট ছোট করে কেমন যেন একটা উৎসাহের ভঙ্গি করে বললেন, একটা নিবিড় গ্রাম। তারপর ইংরেজিতে বললেন, ফার ফার অ্যাওয়ে ফ্রম দ্য সিভিলাইজেশন। আমি একটু থতমত খেয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম, এই গ্রামটাই আছেটা কি? জালু মামা আমার দিকে চোখ পাকিয়ে বলল, কি আছে মানে? একটা গ্রামে আবার কি থাকবে? কিছু নাই বলেই তো নিবিড় গ্রাম। তাহলে আমরা সেখানে কেন যাব জালু মামা? জালু মামা হতাশভাবে মাথা নেড়ে বললেন। তারপর আমাদের দিকে জ্যামিতি স্যার যেভাবে তাকায়, আমাদের উপপাদ্য বোঝানোর চেষ্টা করেন, ঠিক সেইভাবে আমাদেরকে বোঝানো শুরু করলেন। আমাদের দেশটিতে এক সময় প্রত্যেকটা গ্রাম ছিল স্বয়ংসম্পূর্ণ। স্বয়ংসম্পূর্ণ মানে বুঝতেই তো, যেই গ্রাম সব কিছু নিজেরা তৈরি করত, বাইরে থেকে আনতো শুধু লোহা আর লবণ। আমার পেটের ভিতরে অনেকগুলো প্রশ্ন কিলবিল করে উঠল হঠাৎ, কিন্তু আমি জালু মামার উৎসাহে আর ভাগনা দিতে চাইলাম না। জালু মামা ঢুলু ঢুলু চোখে আবার বলতে লাগে, গ্রাম ছিল একেবারে সত্যিকার অর্থে ছায়া সুনিবিড় শান্তির নীড়। বাঁশের ছোট ছোট ঘর, ঘরের ছাউনি, মাটির আঙিনা, তাঁতের কাপড়, পুকুরের টলমলে পানি, মাছির ভাটিয়ালি সুর। মানুষ খেত মাঠের ফসল আর পুকুরের মাছ। অন্ধকার হলে রেড়ির তেলির কুপির বাতি। মামা তার ঢুলু ঢুলু চোখ খুলে কঠিন কঠিন করে বলতে লাগলেন, কিছু বুঝতে পেরেছিস? আলোচনা কোন দিকে যাচ্ছে আমি একটু অনুমান করতে পারলাম, তাই একটু দুর্বলভাবে মাথা নাড়লাম। জালু মামা ঠিক এই সময়টাতে মুখ বিকৃত করে বললেন, আর এখন গ্রামের কি অবস্থা হয়েছে দেখেছিস? ঘরের উঠানটা পর্যন্ত কংক্রিটের রাস্তা, আর সেই রাস্তায় আবার চলে বাস, ট্রাক, টেম্পু। ছি! জালু মামা শিউরে উঠে বললেন, ঘরে ঘরে ইলেকট্রিসিটি, চিন্তা করতে পারছিস? রাস্তার মোড়ে মোড়ে বিউটি পার্লার, কি সর্বনাশ! পুরো বিষয়টা নিয়ে কথা বলা যায়, এমনকি তর্কও করা যায়, কিন্তু জালু মামার এই ভাব দেখে আমরা কেউ সাহস পর্যন্ত করলাম না। জালু মামা চোখ আবার ঢুলু ঢুলু করে ফেললেন। গলার সুরে মোলায়েম একটা টান টেনে টেনে বললেন, আর আমি যে গ্রামটার কথা বলছি ওখানে এরকম কিচ্ছু নাই। সেই গ্রামটা 200 বছর আগের গ্রামের অবিকল প্রতিচ্ছবি, নিরবিচ্ছিন্ন শান্তি। আপু জিজ্ঞাসা করলো, আর টয়লেট, টয়লেটগুলো কীরকম? জাদু মামা এইবার একটু থতমত খেয়ে বললেন, টয়লেট, টয়লেট আবার কীরকম হবে? যেরকম হয় সেরকম হবে। আমি সাহায্য করলাম আপুকে, বললাম, এখন পুরো দেশে স্যানিটারি ল্যাট্রিন হয়ে গেছে তাই না জাদু মামা? সেই জন্য আপু জিজ্ঞাসা করলো। জাদু মামা অন্যমনস্কভাবে মাথা নাড়লেন। আমার কথাটা মেনে নিলেন কিনা ঠিক বুঝতে পারলাম না। আপু নাক কুচকে বলল, কিন্তু জালু মামা, তুমি বলছো 200 বছর আগের গ্রাম, তার মানে 200 বছর আগে টয়লেট? নীলিমা জিজ্ঞাসা করলো, সেগুলো কীরকম হয় আসলে? চন্দন এবার সাহায্য করলো, বলল, মনে হয় অন্ধকার হয়ে যাওয়ার পর জঙ্গলে গাছের ডালের উপরে বসে। আমি জিজ্ঞাসা করলাম, গাছের ডালে কেন হবে? নিচে কেউ বসে না নাকি? চন্দন মুখটা গম্ভীর করে বলল, 200 বছর আগে দেশে অনেক বাঘ ছিল, নিচে বসলে বাঘ খেয়ে ফেলবে না? আপু মুখ শক্ত করে বলে, জালু মামা, টয়লেট কীরকম হবে না জানা পর্যন্ত আমি কোথাও যেতে রাজি না।
যারা হাজির ছিল সবাই একটু হালকাভাবে মাথায় নাড়ল। আপু টয়লেটের আলোচনা শুরু করে জালু মামার নিবিড় গ্রাম, নিরবিচ্ছিন্ন শান্তির ছবিটার মাঝে কেমন যেন একটা চোট লাগিয়ে দিল। মনে হলো এরকম একটা গ্রাম যতই মধুর হোক, সবাই কিন্তু গোলমাল আর ঝামেলার কক্সবাজারে যেতে চাইবে। কিন্তু তখন আমাদের জ্ঞানের সাগর রঞ্জু একটা ঝামেলা পাকিয়ে ফেলল। সে খুবই আগ্রহ নিয়ে জালু মামাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মামা, সত্যি কি এই গ্রাম লোহা আর লবণ ছাড়া সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ? জালু মামার মুখটা একদম যেন 100 ওয়াটের বাড়তির মতো ঝপ করে জ্বলে উঠল। অফকোর্স সত্যি, নিজের চোখে দেখে আসবি, চল। আলোচনা থামানোর জন্য আমি রঞ্জুর কনুয়ে একটা চিমটি কাটলাম। জ্ঞানের সাগর আমার চিমটি পুরোপুরি অগ্রাহ্য করে ফেলল এবং বলল, যদি সত্যি এরকম হতে পারে তাহলে তো এটা একটা অসাধারণ ব্যাপার। পৃথিবীর যে পুঁজিবাদী সিস্টেম আছে। রঞ্জুর মুখ থেকে পুঁজিবাদী সিস্টেম কথাটা শুনে আমি একদম হতবাক হয়ে গেলাম। রঞ্জু আমাদের মাঝে জ্ঞানের সাগর, তাই বলে ক্লাস 7-এ পড়তে পড়তে কথাবার্তায় পুঁজিবাদী কথাটা সে ব্যবহার করবে? আমি তো পুঁজিবাদী শব্দটার বানানে কোথায় চন্দ্রবিন্দু আছে সেটা অবধি জানি না। সর্বনাশ, যা হওয়ার তা হয়ে গেছে। জালু মামার চোখে মুখে একটা আনন্দের আভা ছড়িয়ে পড়ে। জালু মামা রঞ্জুর জন্য ভালোবাসা একবারে গলে গিয়ে বললেন, আমি তোকে সেই গ্রামে নিয়ে যাব, তুই নিজের চোখে সব দেখবি। রঞ্জু তখন মনে হয় বিপদটা একটু টের পেল। আউ করে বলল, হ্যাঁ মানে আমি যেতে চাই, কিন্তু আব্বু আম্মু মনে হয় যেতে দিবে না, আর যদি কেউ না যায় আমি শুধু একা। আপু তার বিষাক্ত হাসিটা হেসে বলল, আরে তুই একা যাবি কেন? তোর প্রাণের বন্ধু অপুকে নিয়ে যা। দুইজন রাতের অন্ধকারে পাশাপাশি দুইটা গাছে বসে ইয়ে করবি। অপুর কথাটা মোটেও হাসির লাগলো না। কথাটা যথেষ্ট খারাপ কথা, কিন্তু তারপরেও সবাই খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। জালু মামা হাসিটাকে গ্রাহ্য করলেন না, বললেন, ঠিক আছে আমি দুজনকে নিয়ে যাব, আর যদি কেউ যেতে চায় তাকেও নিয়ে যাব। আর কেউ যাওয়ার কোনো কথা বলল না, আমিও বলিনি, কিন্তু কিভাবে যেন প্যাচের মাঝে আটকা পড়ে গেলাম। গ্রাম ভ্রমণের এই চক্কর থেকে বের হওয়ার জন্য দুর্বলভাবে চেষ্টা করলাম। রঞ্জু যেতে চাচ্ছে, তাকেই নিয়ে যাও না মামা, এই ছুটিতে আমি ঠিক করে রেখেছিলাম অন্য কিছু করব। কি করবি তুই? মাথায় যেটা আসলো সেটাই বলে ফেললাম, বই, কিছু বই পড়বো। জলু মামার চোখ মুখ আনন্দে ঝলমল করে উঠল। তিনি বললেন, পারফেক্ট, তোর বইয়ের গাঁটটিটা নিয়ে চল, সেই গ্রামের নদী তীরে গাছের তলায় হেলানা দিয়ে বসে বই পড়বি, তোর সাথে আমিও পড়তে পারি। আমি তারপরেও চেষ্টা করতে লাগলাম, জালু মামা আমি মাছ খেতে পারি না, গন্ধ লাগে। জালু মামা আমার কথাটা হাত দিয়ে উড়িয়ে দিলেন। বললেন, আরে ছেলে, গ্রামে কি শুধু মাছ পাওয়া যায় নাকি? সব পাওয়া যায়। ফার্মের মুরগি না, একবারে খাঁটি দেশি মুরগি। উঠানে গিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ধরবি। আমরা যে বাড়িতে থাকবো সেই বাড়িটা একটা ছিমছাম সুন্দর বাড়ি। সেই বাড়ির কেয়ারটেকার ছাদু মিয়া। ছাদু মিয়ার হাতে হচ্ছে জাদু আছে রে, জাদু। লাকড়ির চুলায় রান্না করে। একবার সেই রান্না যদি খাস রে, সারা জীবন সে খাওয়ার কথা মনে পড়বে। আর বাড়িটা অসাধারণ, পিছনে বড় বড় বন, রাতের বেলা সেখানে রাত জাগা পাখি ডাকে। যাই হোক, জালু মামা একভাবে টানা কথা বলে যেতে লাগলেন এবং এক সময় পর উঠে গেলেন। যাওয়ার সময় রঞ্জু জিজ্ঞাসা করলো, মামা গ্রামটার নাম কি? মামা ইতস্তত করে বললেন, নামটা অবশ্য গ্রামের সাথে মানানসই হয় নাই, একটা সুন্দর নামও হতে পারতো। কী নাম আসলে? চেঙ্গাপুতা। চেঙ্গাপুতা? এটা কীরকম নাম? আপু ব্যাখ্যা দিল, বুঝিস নাই, ওই গ্রামের লোকেরা চ্যাঙ্গা মানে এক একজনকে মেরে মাটিতে পুঁতে ফেলেছিল, তারপর থেকে গ্রামের নাম চ্যাঙ্গাপুতা। আপুর চামচারা দাঁত বের করে আবার খিখি করে হাসতে থাকে। একজনকে মেরে মাটিতে পুঁতিয়ে ফেলার সাথে হাসির কি সম্পর্ক থাকতে পারে আমার মাথায় সেটা ঢুকলো না। জালু মামা না শোনার ভান করে উঠে চলে গেলেন। জালু মামা যাবার পর আপু সবার দিকে তাকিয়ে বলল, এই আমার সাথে বাজি ধরবি? আমি জিজ্ঞাসা করলাম, কী নিয়ে বাজি? তোরা আসলে কেউ চ্যাঙ্গাপোতা যাবি না, শুধু বড় বড় কথা বলছিস। আমি কখন বড় বড় কথা বললাম? মুখে না বললেও ভাব দেখিয়েছিস। তোদের সেই শান্তির নীল গ্রামের জন্য যান চলে যাচ্ছে, আসলে জন্মেও যাবি না, শুধু জালু মামার সামনে ভাব দেখালি। আপু অবশ্য ভুল বলেনি, আমার যাওয়ার মোটেও ইচ্ছা নেই, শুধু এই জ্ঞানের সাগর গাধা রজ্জুটার জন্য ফেসে গেছি।
কিন্তু আপুর কথা শুনে মাথাটা না গরম হয়ে গেল। হঠাৎ করে এই মাথা গরম হওয়াটা হচ্ছে আমার সবচেয়ে বড় সমস্যা। অনেকবার এর জন্য যে কত বিপদে পড়েছি, তারপরে আমার ছাতার মাথা শিক্ষা হয়নি। আমি রীতিমতো মেঘ স্বরে বললাম, তুমি কি বলতে চাচ্ছ আপু আমি জাদু মামার সামনে ভাব দেখিয়েছি? হ্যাঁ, আমি সেটাই বলতে চাচ্ছি। আপু চোখ পাকিয়ে বলে, তুই যদি যেতে না চাস তাহলে স্পষ্ট করে বল যে আমি যাব না, আমি যেতে চাই না। তুই কি সেটা একবারও বলেছিস? না, বলিসনি। তুই বলেছিস আমি বই পড়বো। হাই রে হাই, শুনে মরে যাই। আমাদের পু মিয়া নাকি বই পড়বেন? তা হানায় পানায় আর কাকে বলে? আপু চামচারা মাথা নাড়তে লাগে। আমার মেজাজ আরও গরম হতে লাগে। আপু মাথা হাত নেড়েই বলতে থাকে, আমি একেবারে বাজি ধরে বলতে পারি, রঞ্জু আর অপু মরে গেলেও ওই চ্যাঙ্কা পুতায় যাবে না। যদি প্যাচে পড়ে চলেও যায় একদিন, খুব বেশি হলে একদিন, না খুব বেশি হলে 2 দিন, এর মাঝে বাবা বাবা করে ফিরে আসবে। আমাকে এত বড় চ্যালেঞ্জ দেওয়ার পর আমি তো আর মাথা নিচু করে থাকতে পারি না। আমি রীতিমতো হুঙ্কার দিয়ে বললাম, তুমি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? হ্যাঁ, তোকে চ্যালেঞ্জ করতে চাই। ঠিক আছে, নিলাম নিলাম তোমার চ্যালেঞ্জ। যদি তুমি এই চ্যালেঞ্জে হেরে যাও তাহলে তুমি কি করবে? আমি হারবো না। আমি চোখ লাল করে বললাম, যদি হেরে যাও? আপু আমার গলার জোর শুনে একটু থতমত খেয়ে গেল। বলল, হেরে গেলে তুই কি করবি? হেরে গেলে আমি মাথা নাড়া করে ফেলবো, আর তুমি হেরে গেলে তুমিও মাথা নাড়া করে ফেলবে, ঠিক আছে? আপু এবার একটু পিছিয়েই গেল। আউ করে বলল, একটা ছেলের মাথা নাড়া করা আর একটা মেয়ের মাথা নাড়া করা কি একই জিনিস? কিন্তু আমি তো চ্যালেঞ্জ দেইনি, তুমি দিয়েছ। তোমার সাহস থাকে না তো এত বড় বড় কথা বলছো কেন? বলো মাথা নাড়া করতে রাজি কিনা। আপুর আর কিছুই করার নাই, তাকে বলতে হলো, ঠিক আছে আমি রাজি। যেহেতু এখন আমি একটু সুবিধার জায়গায় আছি তাই আর একটু চাপ দিলাম। শুধু রাজি বললে তো হবে না, সবাইকে সাক্ষী রেখে স্পষ্ট করে বলো, চ্যালেঞ্জে হেরে গেলে আমি মাথা নাড়া করে ফেলবো। আপু তাতে দাঁত ঘষে হিংস্র গলায় বলল, চ্যালেঞ্জে হেরে গেলে আমি মাথা ন্যাড়া করে ফেলবো। আমি এবার ভিলেনের মতো একটা হাসি হাসলাম। যদিও আমার ভিতরে সত্যিকারের কোনো আনন্দ নাই, যেটা আনন্দ পেলাম সেটা হচ্ছে আপুকে জ্বালাতন করার আনন্দ। আপু আমার দিকে তাকিয়ে দাঁতে দাঁত ঘষে বলল, তোকে যখন ওই গ্রামের মানুষ ধরে মাটিতে পুঁতে ফেলবে তখন ওই গ্রামের নাম কি হবে জানিস? কি? অপু পুতা। আপুর চামচারা শুনে আবার খ্যাক খ্যাক করে হাসতে লাগলো। অপুকে ওই চ্যাঙ্গা পুতায় যাবে? গিয়ে কি থাকে ফিরে আসতে পারবে? অপুকে কি নাড়া করতে হবে নাকি আপুকে নাড়া করতে হবে? কি হবে আসলে ঘটনা জানি না। দেখা হবে আগামী পর্বে। আপনারা চাইলে আগামী পর্বের গল্প শুনতে পারেন, না চাইলে নাও শুনতে পারেন। বাই।